হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আইআইটি জ্যামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট আমি যে কোশ্চেনটা রেখেছি সেটা কি বলছে, কনসিডার রিড ব্যাক হাইড্রোজেন লাইক অ্যাটমস ইন আ হাইলি এক্সাইটেড স্টেট উইথ এন অ্যারাউন্ড 300। ওকে, মানে এন এর ভ্যালু দেখো প্রচুর, কিন্তু মানে 300, মানে একটা ইলেকট্রনকে এক্সাইটেড করা হয়েছে 300 স্টেটে। বলছে দ্য ওয়েভলেন্থ অফ রেডিয়েশন কামিং আউট অফ দিজ অ্যাটমস ফর ট্রানজিশনস টু অ্যাডজেসেন্ট স্টেটস। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডজেসেন্ট স্টেট মানে কি, বেসিক্যালি তার ঠিক মানে মানে ওই যে বলে না বেলো স্টেটটা, একদম পুরো পাশাপাশি যে স্টেটটা সেটা বলছে লাইস ইন দ্য রেঞ্জ। মানে অ্যাডজেসেন্ট স্টেট মানে এটা বোঝাতে চাইছে বেসিক্যালি, ধরো একটা স্টেট রয়েছে, একটা স্টেট রয়েছে, একটা স্টেট রয়েছে। ধরো এই স্টেটটা হচ্ছে তোমার 300, রাইট? তাহলে এর অ্যাডজেসেন্ট স্টেট মানে এইটা, ঠিক এইটা। এটাকে তুমি তাহলে এনআই দাও, এটাকে তুমি এনএফ দাও, তাহলে এটা হচ্ছে তোমার কত 299। অ্যাডজেসেন্ট স্টেট মানে কি, ঠিক তার নিচের স্টেটটা, একদম পাশাপাশি স্টেটটা। ওকে, ওটা পাশাপাশিটাকে বোঝায়। তাহলে দেখো এখানে জিনিসটা যেটা বলছে, এটা কেমন বলছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো, রাইট? সাপোজ একটা নিউক্লিয়াস রয়েছে, এটা তার চারিদিকে কী রয়েছে, ইলেকট্রনগুলো অরবিটে রিভলভ করছে, ইলেকট্রনগুলো অরবিটে রিভলভ করছে। ওকে, এরকম আরও অরবিট রয়েছে, কি 300টা অরবিট রয়েছে, সাপোজ তার থেকে বেশি রয়েছে। সাপোজ আমি এখানেই বোঝাই জিনিসটাকে, ধরো এটা ধরো তোমার 300টা অরবিট, সেখানে একটা ইলেকট্রন রেখেছি আমি, এটা কত, এটা এনএফ, এটা ইকুয়াল টু 300। ওকে, এইবার এই ইলেকট্রনটা কি করবে, বেসিক্যালি ট্রানজিশন করবে, মানে এই হায়ার স্টেট থেকে কী হবে, লোয়ার স্টেটে নেমে আসবে, লোয়ার স্টেটে নেমে আসবে এখানটায়। তাহলে যখনই লোয়ার স্টেটে নামবে সেটাকে বলছি আমি এনআই, দ্যাট ইজ ইকুয়াল টু 299। ওকে, এটা বললাম। যখনই আপার স্টেটে যখন লোয়ার স্টেটে নামবে তখন এটা এনার্জি লস করবে, এনার্জি রেডিয়েট করবে, সেটাই কত, এইচ নিউ। তার একটা ওয়েভলেন্থ থাকবে নিশ্চয়ই, মানে নিউ রয়েছে মানে ফ্রিকোয়েন্সি, এখান থেকে আমরা ওয়েভলেন্থ বের করতে পারি। দেখো এখানে এইচ নিউর সাথে আমরা একটা রিলেশনও পাই, বেসিক্যালি এটা এরকম হয়, এইচ নিউ ইকুয়াল টু এই এনএফ স্টেটের মানে হায়ার স্টেটের এনার্জি মাইনাস লোয়ার স্টেটের এনার্জি। যেহেতু তোমাকে এখানে এনার্জি কিছু বলেনি, শুধুমাত্র স্টেট নাম্বার বলে দিয়েছে, তার জন্য আরেকটা ফর্মুলা পাই আমরা, রিড ব্যাক ফর্মুলা। সেই রিড ব্যাক ফর্মুলাটা কেমন হয় দেখো, সেটা তোমাকে মনে রাখতে হবে যে 1/λ দ্যাট ইজ ইকুয়াল টু আর ইন্টু 1 ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেট এনআই তার স্কোয়ার মাইনাস ফাইনাল স্টেট এনএফ তার স্কোয়ার। ওকে, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো এখানে কি, দেখো এনআইয়ের ভ্যালু কিন্তু সবসময় এনএফ এর থেকে কম, এখানে কিন্তু অবশ্যই এনএফ গ্রেটার দেন এনআই। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এই এনএফ এর ভ্যালু যেহেতু বড়, তাহলে বড় নিচে বড় মানে কি, উপরের রাশিটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল, আর নিচে ছোট মানে কি, উপরের রাশিটা বড় হয়ে গেল, তাহলে বড় মাইনাস ছোট, ঠিক আছে, পজিটিভ আসলো, কোনো অসুবিধা নেই। ওকে, এখানে আরটা কি, আর হচ্ছে তোমার রিড ব্যাক কনস্ট্যান্ট। সো হোয়ার আর ইকুয়াল টু আমরা একটা ভ্যালু পাই 1.097 ইন্টু 10⁻⁷ মিটার ইনভার্স। মিটার ইনভার্স কেন, দেখো বেসিক্যালি আরটা কি ওয়েভলেন্থের দেখো ইনভার্স রয়েছে, তার মানে কি মিটার ইনভার্স হবে, রাইট? এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে তোমার আনসার চলে আসবে, আর কিচ্ছু না, জাস্ট তোমাকে ফর্মুলাটা জানতে হতো, তাহলেই কিন্তু প্রবলেমটা হয়ে যায়। তাহলে এখান থেকে তুমি এটাকে এরকম করতে পারো, দেখো এনআই স্কোয়ার ইন্টু এনএফ স্কোয়ার, তাহলে উপরে আসবে এখানে কত, এনএফ স্কোয়ার মাইনাস এনআই স্কোয়ার হলো। এবার এটাকে তুমি রিভার্স করে দাও, তাহলে ল্যামডা ইকুয়াল তুমি বলবে 1/r ইন্টু এটা বলবে তুমি এনআই স্কোয়ার ইন্টু এনএফ স্কোয়ার ডিভাইডেড বাই এনএফ স্কোয়ার মাইনাস এনআই স্কোয়ার। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার এটাকে তুমি সিম্পলিফাই করো, দেখো তোমার নিচেটা কিসের সূত্র রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, পুট করে দাও। সুতরাং এখানে আমরা লিখতে পারি, দেখো এনএফ প্লাস এনআই মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অ্যান্ড এনএফ মাইনাস এনআই। ওকে, এটা হয়ে গেল। এবার তুমি ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে কিন্তু তোমার আনসার চলে আসবে। ওকে, সুতরাং ল্যামডা ইকুয়াল দেখো 1/r, সুতরাং 1.097 ইন্টু 10⁻⁷ ইন্টু দেখো এখানে এনআই মানে 299 তার হোল স্কোয়ার, আর এনএফ মানে 300 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এনএফ মানে 300 প্লাস 299, ওকে, ইন্টু 300 মাইনাস 299, এটা পাচ্ছি আমরা।
এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পরে যেটা আসবে বেসিক্যালি ল্যামডা ইকুয়াল টু 1/1.097 ইন্টু 10⁻7 ইন্টু, এটাকে তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে হবে বেসিক্যালি, ক্যালকুলেটরে বসাও তাহলে কিন্তু তোমার ভ্যালু চলে আসবে, রাইট। আর এটা আসবে বেসিক্যালি দেখো 300 আর 299 মানে 599, আর এখানে 300 - 299 মানে 1 থাকছে, তাহলে এইটা ক্যালকুলেশন করলে পরে অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা আসে সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু 1.22 মিটার। দেখো আনসারটা ভালো করে দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে কি, দেখো মিটার স্কেলে রয়েছে, রাইট। এখানে দেখো বলছে গামা রে পিকোমিটার, তাহলে এটা হতে পারে না। ইউভি রে মানে আলট্রাভায়োলেট রে সেটা কত ন্যানোমিটার, এটা হতে পারে না। ইনফ্রারেড রে সেটা মাইক্রোঅ্যাম্পিয়ার, সেটা হতে পারে না। বাট রেডিও ফ্রিকোয়েন্সি সেটা দেখো মিটারে রয়েছে, তার মানে এটাই কিন্তু তোমার আনসার হবে, রাইট। তাহলে এইভাবে কিন্তু প্রবলেমটা তোমাকে করতে হবে। তাহলে এই যে ফর্মুলা এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রবলেম মানে ফর্মুলা থেকে কিন্তু প্রবলেম দেওয়া হয়ে থাকে। আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো, এটা বেসিক্যালি কম্পটন ইফেক্ট থেকে দিয়েছে। কি বলছে দেখো, বলছে আ ফোটন অফ ফ্রিকোয়েন্সি নিউ বলছে স্ট্রাইকস অ্যান ইলেকট্রন অফ মাস এম, তাহলে একটা এম মাসে ইলেকট্রনকে একটা কি ফোটন গিয়ে স্ট্রাইক করলো। বলছে ইনিশিয়ালি অ্যাট রেস্ট, মানে যে ইলেকট্রনটা কি ইনিশিয়ালি অ্যাট রেস্টে ছিল। বলছে আফটার স্ক্যাটারিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই, তাহলে ফাই অ্যাঙ্গেলে স্ক্যাটার হয়েছে। বলছে দ্য ফোটন লসেস হাফ অফ ইটস এনার্জি, দেখো যে ফোটনটা এনার্জি লস করেছে এটা কতখানি, মানে প্রথমে ইনিশিয়ালে যদি এনার্জি ছিল ই ছিল এবং স্ক্যাটার হওয়ার পর এনার্জি হলো ই প্রাইমটা কত হয়েছে E/2, ওকে। মানে হাফ এনার্জি কিন্তু লস করে ফেলেছে, ক্লিয়ার হয়েছে। মানে এনার্জি তার মানে ই ছিল E/2 হয়ে যাবে তার মানে, তাই তো। মানে ই এনার্জি ছিল তাহলে হাফ এনার্জি লস করেছে তাহলে E/2 হবে। আচ্ছা বলছে ইফ দ্য ইলেকট্রন রিকয়েলস অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর টু, মানে একটা অথবা দুটো আনসার হতে পারে, মানে মোর দ্যান ওয়ান আনসার হতে পারে, রাইট। তো প্রবলেমটা দেখো আগে কম্পটন ইফেক্ট তোমরা জানো সবাই, কম্পটন ইফেক্টটা ভালো করে দেখো। কি সাপোজ একটা ফোটন আসছে, এই ফোটন এসে একটা ইলেকট্রনকে স্ট্রাইক করলো, ওকে। এই যে ফোটনটা আসছিল, ফোটনের যে এনার্জি সেটা কি বলছে আমরা E=h², তার একটা মোমেন্টামও রয়েছে মানে P=E/c, ওকে। এবার ঘটনাটা কি হলো, এই ফোটনটা কি হলো স্ক্যাটার্ড হলো। এখন তার এনার্জি হচ্ছে তোমার E প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু h² প্রাইম। কতখানি অ্যাঙ্গেলে স্ক্যাটার হয়েছে, ইনিশিয়াল যে ফোটনটা ছিল তার রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা সেটা বেসিক্যালি বলে দিয়েছে এখানে ফাই অ্যাঙ্গেলে স্ক্যাটার হয়েছে। এবং ইলেকট্রনটা রিকয়েল করেছে এদিক বরাবর ইলেকট্রনটা রিকয়েল করেছে, রাইট। এটা কি রিকয়েল ইলেকট্রন, এই রিকয়েল যে অ্যাঙ্গেল এইটা বলে দিয়েছে থিটা, এটা কি বেসিক্যালি রিকয়েল ইলেকট্রন, রাইট। ই মাইনাস করলাম, তাহলে ইনিশিয়ালি ইলেকট্রনটা দেখো মোমেন্টাম ছিল কি 0, মানে রেস্টে ছিল তার মোমেন্টাম 0, বাট তার একটা এনার্জি ছিল রেস্ট মাস এনার্জি, সেটা কত m0c²। বাট যখন মুভ করছে তখন কিন্তু তার একটা মোমেন্টাম পাবে, সেটা পি মোমেন্টাম পাবে, এবং তার একটা এনার্জি পাবে সেটা কত mc²। এমটা কি বেসিক্যালি এখানে রিলেটিভিস্টিক মাস, ক্লিয়ার হয়েছে। আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে কম্পটন ইফেক্টের গল্প, মানে ছবি ডায়াগ্রামটা। এখান থেকে তুমি সব করতে পারবে। এবার কম্পটন ইফেক্টের যে ফর্মুলা সেটা তুমি ইউজ করো ডিরেক্ট এখানে। তাহলে সেটা কি জানি, ওয়েভলেন্থ শিফট দ্যাট ইজ ল্যামডা, ডেল্টা ল্যামডা ইকুয়াল টু আমরা বলি কি ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু h/m0 ইন্টু c। m0 বেসিক্যালি ইলেকট্রনের রেস্ট মাস ইন্টু 1 মাইনাস কস, এখানে কি স্ক্যাটার্ড অ্যাঙ্গেল ফাই বলেছে সুতরাং ফাই লিখবো আমি, ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এখানে অপশনে দেখো কস ফাই বা সাইন থিটা এর একটা রিলেশন রেখেছে। তাহলে কস ফাই এরকমভাবে কিছু বের করা যায় না কিনা সে দেখো। তাহলে কস ফাই রয়েছে, এটা যদি ক্যালকুলেশন করে তাহলে কেমন আসবে এটা দেখা যাক, রাইট। এটা ক্যালকুলেশন করলে কেমন আসবে সেটা দেখা যাক। এবার আমাদের কোশ্চেনে একটা কিন্তু ইনফরমেশন বলে দিয়েছে, সেটা কিন্তু এনার্জির কিন্তু ইনফরমেশন আমাদেরকে বলে দিয়েছে, রাইট। ওকে, তাহলে পরে এখানে তুমি বলতে পারো দেখো, সো নাও উই হ্যাভ প্রথম এনার্জি ছিল ই ইকুয়াল টু আমরা জানি h²। এবার বলছে ই প্রাইম ইকুয়াল টু E/2, ই মানে বেসিক্যালি h²/2, রাইট। ই প্রাইম ইকুয়াল টু h²/2 এরকম একটা ফর্ম আমরা জানি। আচ্ছা
তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা এই ইকুয়েশনটাকে একটু কাজে লাগাই। সো ল্যামডা, আমরা ল্যামডা ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সির একটা রিলেশন জানি কি, ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ, রাইট? সি বাই নিউ, তাহলে এখানে লিখতে পারো তুমি সি বাই নিউ প্রাইম মাইনাস ল্যামডা মানে বেসিক্যালি সি বাই নিউ, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ ওভার এম জিরো সি ইন্টু 1 মাইনাস কস ফাই, হলো? আচ্ছা, এটা কিন্তু ই প্রাইম মানে বেসিক্যালি কি এইচ নিউ প্রাইম, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ নিউ বাই 2, এগুলো মাথায় রাখতে হবে। তার মানে কি বেসিক্যালি এইচ নিউ প্রাইম ইকুয়াল টু নিউ বাই 2, রাইট? তাহলে নিউ প্রাইম ইকুয়াল টু নিউ বাই 2 হবে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এখানে পুট করতে পারি এবার আমরা ভ্যালুটা, নিউ প্রাইম ইকুয়াল টু নিউ বাই, কারণ এখান থেকে কাটাকাটি করলে পরে কি এইচ কাটবে, সুতরাং এখান থেকে এইচ কাটলে পরে নিউ প্রাইম ইকুয়াল টু নিউ বাই 2 হলো, এটা পাচ্ছি আমরা। তাহলে এখানে তুমি যদি ভ্যালু পুট করো তাহলে কি হবে দেখো, সি বাই নিউ প্রাইম মানে নিউ বাই 2, তাহলে 2টাকে আমি উপরে দিয়ে দিলাম, তাহলে এই 2 হলো মাইনাস সি বাই নিউ, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ বাই এম জিরো সি ইন্টু 1 মাইনাস কস ফাই। ক্লিয়ার হয়েছে? এখান থেকে তুমি যেটা করতে পারো কি, সি বাই নিউটাকে তুমি কমন নিতে পারো। সো সি বাই নিউ যদি কমন নিই তাহলে 2 মাইনাস 1 থাকবে, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ বাই এম জিরো সি ইন্টু 1 মাইনাস কস ফাই। তাহলে এখান থেকে দেখো মানে 1 হচ্ছে এখানটায়, তাই তো? তাহলে সি বাই নিউ থাকছে এখানে পড়ে, আর এখানে এইচ বাই এম জিরো সি ইন্টু, আচ্ছা এক কাজ করো, আচ্ছা ঠিক আছে 1 মাইনাস কস ফাই এটা থাকলো। এবার এটাকে তুমি দেখো কস ফাইয়ের ফর্মে নিয়ে আসবে, সুতরাং তুমি বলতে পারো এরকমভাবে, তাহলে এটাতে মাল্টিপ্লাই করে দাও, এটাতে যদি মাল্টিপ্লাই করে দিই, আরেকটা জিনিস করা যেত, আরেকটা জিনিস যেটা করা যেতে পারে, মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। সুতরাং এম জিরো সি স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই এইচ নিউ হবে, নিচে এইচ নিউ হবে ইকুয়াল টু 1 মাইনাস কস ফাই, এটাই ঠিক আছে। তাহলে এটাকে এদিকে নিয়ে আসলে পরে প্লাস কস ফাই হয়ে যাবে, আর 1 মাইনাস এটা দিকে আসবে, সুতরাং এম জিরো সি স্কোয়ার বাই এইচ নিউ। তাহলে এইরকম একটা ফর্ম আমরা পাচ্ছি, ওকে, এরকম একটা ফর্ম আমরা পাচ্ছি। দেখো এটা কি মিলছে কিনা দেখা যাক, তাহলে কস ফাইয়ের সাথে। সুতরাং cos phi equal to 1 minus mc square, cos phi equal to 1 minus mc square by h nu, হ্যাঁ মিলে গেছে। তাহলে কি এটা কিন্তু आंसर হবে, অপশন এ आंसर হবে। আর কিছু মিলে কিনা দেখো, তাহলে sin থিটার সাথে এরকম आंसर আসার কথা নয়, এটা হবেই না। এটা the ratio of the magnitudes of momenta of the recoiled electron and scattered photon is sin phi by sin theta। আচ্ছা, খুব ইন্টারেস্টিং জিনিস বলেছে এখানে কি, মোমেন্টাম, ম্যাগনিটিউড অফ দ্য মোমেন্টাম অফ দ্য রিকয়েলড ইলেকট্রন, তাহলে রিকয়েলড ইলেকট্রনের মোমেন্টাম আর স্ক্যাটার্ড ফোটনের মোমেন্টাম, তাদের রেশিও বের করতে হবে, রাইট? তাহলে মোমেন্টামের কনজারভেশন ল তোমাকে কাজে লাগাতে হবে। সো এইখানে দেখাই, আমি এইখানটায় দেখাই, তো মোমেন্টামের কনজারভেশন ল কাজে লাগাও, মোমেন্টাম কনজারভেশন ল, রাইট? তাহলে এইখানে দেখো, ভালো করে দেখো, এই যে ফোটনটা রয়েছে, ফোটনটা এদিকে যাচ্ছে, রাইট? তাহলে ফোটনটার যে মোমেন্টাম সেটা কতখানি হয় বলো? মোমেন্টাম মানে পি প্রাইম ইকুয়াল টু বেসিক্যালি আমরা বলতে পারি এইচ নিউ প্রাইম বাই সি হচ্ছে তোমার এই ফোটনটার মোমেন্টাম, আর ইনিশিয়ালি মোমেন্টাম কতখানি, এইচ নিউ বাই সি, এটা হচ্ছে তোমার তার মোমেন্টাম, মানে এনার্জি বাই সি হয় মোমেন্টাম ইকুয়াল টু, রাইট? ফোটনের ক্ষেত্রে। আর মোমেন্টাম এসের ক্ষেত্রে কি হয়, এম ইন্টু ভি, মাস ইন্টু ভি, পি ইকুয়াল টু মাস ইন্টু ভি, ভেলোসিটি। ভি হচ্ছে তোমার এখানে ভেলোসিটি, ওকে, এটা নিউ, এটা কিন্তু ভি, এটা, হ্যাঁ এটা ভি, এটা ওকে, ভেলোসিটি, এটা হচ্ছে তোমার নিউ। তাহলে দেখো এই মোমেন্টামটার দুটো কম্পোনেন্ট রয়েছে, রাইট? একটা এই দিক বরাবর একটা কম্পোনেন্ট, সেটা কত, এম ভি কস থিটা, আর ঠিক এই দিক বরাবর একটা কম্পোনেন্ট, সেটা কত বলো,
mv sin থিটা। একই রকমভাবে এইচ নিউ মানে বেসিক্যালি স্ক্যাটার্ড ফোটন, তারও কিন্তু দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা এদিক বরাবর, সেটা কত বলো, সেটা হচ্ছে তোমার এইচ নিউ প্রাইম বাই সি কস ফাই, আর এই দিক বরাবর একটা কম্পোনেন্ট রয়েছে, সেটা কত, এইচ নিউ প্রাইম বাই সি সাইন ফাই। হলো, আমি সব কম্পোনেন্টে ভেঙে দিয়েছি। এবার মোমেন্টামের কনজারভেশন ল কাজে লাগাবো। দেখো তুমি যদি ওয়াই অ্যাক্সিসটা দেখো, মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি দেখি বা অ্যালং এক্স অ্যাক্সিস দেখি, মোমেন্টামের কনজারভেশন দুটো হবে এখানটায়, বেসিক্যালি অ্যালং এক্স অ্যাক্সিস আর অ্যালং কি ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো তুমি, তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে কি এইটা ইকুয়াল টু এইটা, মানে দেখো ইনিশিয়ালি ফোটনের কিন্তু কোনো ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মোমেন্টাম নেই, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোটনের কোনো মোমেন্টাম নেই। তার মানে আমরা কি বলবো, জিরো ইকুয়াল টু এদের মোমেন্টামের চেঞ্জটা, মানে বেসিক্যালি এদের টোটাল মোমেন্টাম। দেখো একজনে যাচ্ছে উপরের দিক বরাবর, একজনে যাচ্ছে নিচের দিক বরাবর, তাহলে কি হবে, একটা মাইনাস আর একটা হবে, তাহলে তারা বেসিক্যালি কি সমান হয়ে যায়, মানে বেসিক্যালি এরকম হবে, জিরো ইকুয়াল টু এইচ নিউ প্রাইম বাই সি সাইন ফাই মাইনাস এম ভি সাইন থিটা। তাহলে জিরো যেহেতু, তাহলে কি লিখতে পারি আমরা, এইচ নিউ প্রাইম বাই সি সাইন ফাই দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি সাইন থিটা। ওকে, এটা আমরা বলতে পারি। এবার মোমেন্টামের রেশিও বলেছে, তাহলে এটা কি, এটা স্ক্যাটার্ড ফোটনের মোমেন্টাম, সুতরাং আমরা এখানে বলতে পারি এই যে এইচ, আচ্ছা কার কার বলেছে বলো তো, প্রথমে রেশিওটা বলেছে মোমেন্টাম অফ দ্য রিকয়েল, তো রিকয়েল ইলেকট্রন, তারপরে স্ক্যাটার ফোটন, রিকয়েল ইলেকট্রন কোনটা, এমভি, তাহলে এমভি বাই এইচ নিউ প্রাইম বাই সি দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে নিচে এসে তোমার কি সাইন ফাই বাই সাইন থিটা। ওকে, তাহলে এই যে এমভি হচ্ছে তোমার কি রিকয়েল ইলেকট্রনের মোমেন্টাম, আর এইচ নিউ প্রাইম বাই সি এটা তোমার কি স্ক্যাটার্ড ফোটনের মোমেন্টাম, তাহলে সেটাই ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, সাইন ফাই বাই সাইন থিটা, সাইন ফাই বাই সাইন থিটা। তার মানে কি অপশন সি কিন্তু মিলে গেছে, কারেক্ট অ্যান্সার এটা। ওকে, তাহলে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে এই দুটোই তোমার কিন্তু আনসার হয়, বাট বাকি তুমি এগুলো করে দেখো, এগুলো কিন্তু আসবে না কিছুই। ওকে, এটা কি আসছে, এরকম কিছুই আসে না এরকম, তাই তো, এটা মানে পসিবল নয়, এটা পসিবল নয়। তাহলে কি অপশন এ আর অপশন সি কারেক্ট। তাহলে অপশন সিটা কিন্তু শুধুমাত্র মানে মোমেন্টামের কনজারভেশন ল থেকে চলে আসে, অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসেও কিন্তু তুমি অ্যালং এক্স অ্যাক্সিস না, অ্যালং এটা ওয়াই অ্যাক্সিস, এটা কি অ্যালং ওয়াই অ্যাক্সিস। ওকে, কনজারভেশন অফ মোমেন্টাম অ্যালং ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে দেখো কম্পটন ইফেক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কম্পটন ইফেক্টটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার নেক্সট দেখা যাক, ঠিক আছে। তাহলে কম্পটন ইফেক্টটা খুবই ইম্পর্টেন্ট, বা বুঝতেই পারছো নিশ্চয়ই, হ্যাঁ, মানে প্রত্যেকবারই প্রিভিয়াস ইয়ারে আমরা দেখতেই পাচ্ছি কম্পটন ইফেক্টটাকে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে, বলছে কনসিডার আ ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেনটা, ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, বলছে ইফ 5 আইডেন্টিক্যাল পার্টিকেলস, আইডেন্টিক্যাল মানে একই রকম দেখতে, রাইট, বলছে অকুপাই দ্য এনার্জি লেভেলস অফ দিস অসিলেটর, এই যে হারমোনিক অসিলেটর, বলছে অ্যাট জিরো টেম্পারেচার, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস about their ground state energy E0 is or are correct। ক্লিয়ার হয়েছে? তাহলে কোন অপশনটা কারেক্ট হবে সেটা আমাকে দেখতে হবে। দেখো এখানে চারটে অপশন দিয়েছে, এখানে দেখো পার্টিকেলটা এক একটা এক এক রকম বলেছে এখানে একটা পার্টিকেল যদি ইলেকট্রন হয় তাহলে কেমন হবে, পার্টিকেল যদি প্রোটন হয় তাহলে কেমন হবে, পার্টিকেল যদি স্পিনলেস ফার্মিয়ন্স হয় তাহলে কেমন হবে, পার্টিকেলটা যদি বোসন হয় তাহলে কেমন হবে। তাহলে আমরা এক এক করে প্রত্যেকের ক্ষেত্রে দেখবো আমরা, রাইট। তাহলে আমরা কি জানি, আমরা কিছুই জানি না আমরা, তাই তো। আমরা জানি বেসিক্যালি দেখো যেহেতু হারমোনিক অসিলেটর, তাহলে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমরা এনার্জি জানি, সুতরাং EN দ্যাট ইজ ইকুয়াল টু n+12 ইন্টু h ক্রস ওমেগা। ক্লিয়ার হয়েছে? এবার n এর ভ্যালু তুমি 0 থেকে স্টার্ট করতে পারো, 0 1 2 3 এইভাবে যায়, তাই তো। মানে এখানে যখন তুমি 0 পুট করো তখন সেটাকে বলে আমরা 0 পয়েন্ট এনার্জি, তখন যে এনার্জিটা পাওয়া যায় সেটাকে আমরা 0 পয়েন্ট এনার্জি বলে থাকি, রাইট। আচ্ছা, এবার কতগুলো পার্টিকেল বলেছে, 5খানা পার্টিকেল।
তাহলে সাপোজ আমি প্রথমে কনসিডার করছি প্রথম কেসটা, মানে যদি পার্টিকেলসগুলো যদি ইলেকট্রন হয়, দেখো ইলেকট্রন এবং প্রোটন এই দুটো ক্ষেত্রেই ইলেকট্রন অ্যান্ড প্রোটন পার্টিকেলসগুলো কি স্পিন হাফ পার্টিকেল, মানে এটা যদি ইলেকট্রন এটা যদি প্রোটন হয় এদের ক্ষেত্রে কিন্তু স্পিনটা কত হাফ হয়। তাহলে দেখো যেহেতু আইডেন্টিক্যাল পার্টিকেল বলেছে ফার্মি মানে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল অনুসারে একটা স্টেটে একটা পার্টিকেল থাকার কথা, কিন্তু কিন্তু যদি স্পিন হাফ হয় তাহলে কতগুলো পার্টিকেল থাকতে পারবে, সুতরাং 2s + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2 × হাফ + 1 মানে 2 মানে 1 মানে 2, মানে বেসিক্যালি 2 মানে ms-টা কত, বেসিক্যালি ms = 2, মানে বেসিক্যালি একটা স্টেটে দুটো পার্টিকেল তুমি রাখতে পারবে যদি স্পিন হাফ পার্টিকেল হয়। এটা বুঝতে হবে স্পিন হাফ পার্টিকেল মানে অ্যাকচুয়ালি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে, চারটে কোয়ান্টাম নাম্বার এরা দুটো পার্টিকেল নিলে দুটো পার্টিকেলের চারটে কোয়ান্টাম নাম্বার যদি সেম হয় তাহলে সেই দুটো পার্টিকেলকে তুমি একটা স্টেটে রাখতে পারবে না। কিন্তু যদি একটা কোয়ান্টাম নাম্বার যদি ডিফারেন্ট হয়ে যায়, যেরকম দেখো ms ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা কি ডিফারেন্ট হয়, মানে যদি স্পিন হাফ হয়, স্পিন হাফ হলে কি একজনে আপ স্পিন হয় একজনে ডাউন স্পিন হয়, তার মানে কি দুটো পার্টিকেল যদি তুমি আইডেন্টিক্যাল পার্টিকেল তাদের সমস্ত কোয়ান্টাম নাম্বার সেম বাট ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু ডিফারেন্ট হয়। যদি স্পিন আপ হয় একটা কি হয় প্লাস হাফ হয় একটা মাইনাস হাফ হয়, মানে একটা আপ স্পিন হয় একটা ডাউন স্পিন হয়, তার জন্য আমরা কিন্তু একটা স্টেটে দুটো পার্টিকেল রাখতে পারবো। তাহলে ইলেকট্রন এবং প্রোটন এরা কি স্পিন হাফ, তাহলে এদের ক্ষেত্রে আমরা কিন্তু দুটো পার্টিকেল রাখতে পারবো একটা স্টেটে, রাইট। সো ফর এটা বুঝতে হবে এই জিনিসগুলো, নাহলে কিন্তু তুমি করতে পারবে না, ঠিক আছে। সুতরাং ফর ইলেকট্রন অ্যান্ড প্রোটন, ইলেকট্রন অ্যান্ড প্রোটন কী হবে দেখো, যেহেতু স্পিন হাফ পার্টিকেল, স্পিন কত হয় এখানটায় হাফ হয়, তার জন্য তোমার ms এর ভ্যালু কত আসবে 2, তার মানে একটা স্টেটে তুমি দুটো পার্টিকেল বসাতে পারবে। ক্লিয়ার হয়েছে। অনেক সময় অনেক রকমভাবে প্রশ্ন করা হয়, এরকম বলে দেয় যদি স্পিন ধরো 3/2 হয় তাহলে একটা স্টেটে তুমি কতগুলো পার্টিকেল রাখতে পারো, সেই অনুসারে তোমাকে প্রবলেম করতে পারে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমরা বেসিক্যালি পোটেনশিয়ালটা এরকম জানি, এরকম পোটেনশিয়াল হয় তো, যেহেতু হারমোনিক পোটেনশিয়াল এরকম হবে। এবার তুমি স্টেটগুলো দেখাও, ধরো এই একটা স্টেট, এই একটা স্টেট, এই একটা স্টেট, এই একটা স্টেট, এরকম যাচ্ছে, রাইট। এবার যেহেতু প্রোটন আর ইলেকট্রনের কথা বললাম, তাহলে কি একটা স্টেটে তুমি দুটো পার্টিকেলকে বসাতে পারবে, তাহলে এখানে একটা স্টেট পার্টিকেল বসাও, এখানে একটা পার্টিকেল বসাও, এখানে একটা পার্টিকেল বসাও, এখানে একটা পার্টিকেল বসাও, আর এখানে একটা, যেহেতু 5টা পার্টিকেল বলেছে, নাম্বার পার্টিকেলস কত 5, 5খানা তোমার পার্টিকেল রয়েছে, তাহলে দেখো 2, 4, 1 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি n = এটা বেসিক্যালি n = 0, এটা n = 1, এটা n = 2, এটা n = 3। তাহলে এর ক্ষেত্রে এনার্জি কত 0 বসালে পরে তুমি পাবে হাফ h ক্রস ওমেগা, এর ক্ষেত্রে তুমি পাবে 1 + হাফ মানে 3/2 h ক্রস ওমেগা, এখানে 2 বসালে পরে 2 + হাফ মানে 5/2 h ক্রস ওমেগা, এটা তুমি এনার্জি পাবে। তাহলে এটা গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে দেখো, সুতরাং তুমি গ্রাউন্ড স্টেট এনার্জি ক্যালকুলেট করবে Eg দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো প্রথম স্টেটে দুটো পার্টিকেল, সুতরাং 2 × হাফ h ক্রস ওমেগা প্লাস দ্বিতীয় স্টেটে দেখো দুটো পার্টিকেল, 2 × 3/2 h ক্রস ওমেগা প্লাস তৃতীয় স্টেটে দেখো একটা পার্টিকেল, সুতরাং 1 × 5/2 h ক্রস ওমেগা। জিনিসটা কি বোঝাতে পারলাম? গ্রাউন্ড স্টেট কেন বলছি, সবগুলোকে নিয়ে আমরা গ্রাউন্ড স্টেট কেন বলছি, বেসিক্যালি এখানে কোনো এক্সাইটেশন দেওয়া হয়নি, এক্সাইটেশন যদি দেওয়া হতো হতে পারতো এরকম যে এই ইলেকট্রনটা উঠে গিয়ে এই স্টেটে চলে আসলো, তখন বলতো আমার এক্সাইটেড স্টেট, ঠিক আছে। যদি এখানে কোনো এক্সাইটেশন দেওয়া হয় তার মানে কি টোটালটাই কি গ্রাউন্ডে রয়েছে, তাহলে আমার হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি, টোটাল এনার্জিটা এখন কী হবে গ্রাউন্ড স্টেট এনার্জি, তাহলে ক্যালকুলেট করো তাহলে তোমার আনসার চলে আসবে, রাইট। সুতরাং তুমি বলবে এখানে Eg দ্যাট ইজ ইকুয়াল টু কত, এখানেও দেখো h ক্রস ওমেগা থাকছে প্লাস এখানে 3 h ক্রস ওমেগা থাকছে প্লাস এখানে 5/2 h ক্রস ওমেগা। তাহলে h ক্রস ওমেগা কমন নিয়ে নাও, h ক্রস ওমেগা কমন নিয়ে নিলে পরে এখানে 1 + 3 + 5/2 থাকছে, সুতরাং তুমি বলবে বেসিক্যালি 2, এখানে 2 + 3 × 6 + 5, তাহলে 8, 8, 9, 10, 11, 12, 13, 13/2, তাহলে 13/2 × h ক্রস ওমেগা। এটা কি ইলেকট্রন এবং প্রোটনের জন্য গ্রাউন্ড স্টেট এনার্জি। দেখো এটাই কি আছে নাকি অ্যান্সারটায় 13/2, তার মানে কি এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হলো এটা, রাইট 13/2 h ক্রস ওমেগা। কিন্তু প্রোটনের ক্ষেত্রে কিন্তু 25/2 বলেছে, এটা অ্যান্সার হলো না,
তাহলে ইলেকট্রনের জন্য এটা ট্রু হলো, তাহলে ইলেকট্রনের জন্য এটা কি হলো, ট্রু হলো, কারেক্ট। এবার দেখো স্পিনলেস দেখো, তাহলে তুমি ফর স্পিনলেস, তাহলে এটা ইলেকট্রন এবং প্রোটন মানে স্পিন হাফের জন্য গেল। এবার স্পিনলেসের কথা যদি বলি আমরা, ফর স্পিনলেস জিনিসটা কি বোঝাতে পারছি, ফর স্পিনলেস পার্টিকেল, ওকে একদম সিম্পল। স্পিনলেস মানে কি, স্পিন জিরো, তার মানে কি তুমি একটা স্টেটে পাবা একটা পার্টিকেল করে রাখতে পারবে তুমি, আগেটা যেরকম রেখেছিলে সেরকম রাখতে পারবে না তুমি এখন। তাহলে একটা স্টেটে তোমার একটা পার্টিকেল হবে, মানে এরকম যদি স্টেটটা যদি হয়, এরকম যদি স্টেট হয় তাহলে কি করবে তুমি এখানে, এবার এই একটা স্টেট, এই একটা স্টেট, এই একটা স্টেট, 5টা স্টেট হবে এরকম, কারণ একটা স্টেটে তোমাকে কি 5টা পার্টিকেল রাখতে, এই একটা করে রাখতে হবে স্টেটে, তাহলে 5টা তোমাকে এরকম রাখতে হবেই, কিছু করার নেই। তাহলে এইখানে একটা পার্টিকেল তুমি বসালে, এখানে একটা বসালে পার্টিকেল, এখানে একটা বসালে, এখানে একটা বসালে, এখানে একটা বসালে, তাহলে এটা ধর n = 0 1 2 3 4, তাহলে এর ক্ষেত্রে এনার্জি কত হবে দেখো, হাফ h cos ওমেগা, এটা তাহলে আমরা লিখি এক এক করে এখানে করে ফেলি। তাহলে Eg = দেখো তাহলে 1 × হাফ h cos ওমেগা প্লাস সবই 1 ইন্টু হবে, রাইট, 1 × 3/2 h cos ওমেগা প্লাস 1 × 5/2 h cos ওমেগা প্লাস 1 × 7/2 h cos ওমেগা, কটা হলো দেখো, একটা দুটো তিনটে চারটে, আরেকটা হবে তাই তো, প্লাস 1 × 9/2 h cos ওমেগা, এইটাই তোমার কি আনসার হবে, রাইট। সুতরাং Eg = তুমি বলবে এবার কত বলো, তাহলে হাফ h cos ওমেগা কে কমন নিয়ে নাও, হাফ h cos ওমেগা কমন নিয়ে নিলে কত থাকে বলে দেখো, 1 + 3 + 5 + 7 + 9, তাহলে এটা যোগ করলে কত হবে দেখো, 5 আর 7 যোগ করলে 10 হয়, এদিকে আরেকটা 10 থাকছে, তাহলে 20 20 5 25, তাহলে 25/2, তাহলে কত আনসার আসছে বেসিক্যালি 25/2 h cos ওমেগা, ওকে। তাহলে ফার্মি স্পিনলেস পার্টিকেলের জন্য কত আসছে 25/2, তাহলে এটাও দেখো মিলে গেল, এটা কিন্তু 25/2 রয়েছে, এটাও মিলে গেল। এবার দেখো বোজন পার্টিকেল, বোজন পার্টিকেল খুব ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। কি বোজন পার্টিকেল বলে যে একটা স্টেটে তুমি সমস্ত পার্টিকেলকে বসিয়ে দিতে পারবে, একটা স্টেটে তুমি কি সমস্ত পার্টিকেল বসাতে পারবে। সুতরাং আমরা লিখতে পারি ফর বোজন পার্টিকেল তোমরা কি বলতে পারো যে Eg দ্যাট ইজ ইকুয়াল টু 5টা পার্টিকেলকে তুমি একটা স্টেটে বসাতে পারো, সেটা কি গ্রাউন্ড স্টেটে বসিয়ে দাও তুমি একদম, তাহলে কি সেটা স্টেবল থাকবে। সুতরাং 5/2 h cos ওমেগা তোমার কারেক্ট অ্যান্সার হবে। কত বলেছে দেখা যাক, 5/2, তাহলে এটাও কিন্তু মিলে গেল। তাহলে কি অপশন 3টেই হবে এখানে, 3টে অপশনই কারেক্ট হবে এখানটায়। ক্লিয়ার হলো ব্যাপারটা, জিনিসটা বোঝাতে পারলাম। এইভাবে তোমাকে প্রবলেমগুলো করতে হবে, এই প্রবলেমগুলো খুব 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 ইম্পর্টেন্ট, তুমি যত বেশি হলো তত কম, রাইট। আরেকটা প্রবলেম আছে, এই প্রবলেমটা করলেই হয়ে যাবে। দেখো এই প্রবলেমটা কী বলেছে, আচ্ছা পার্টিকেল অফ মাস m, একটা পার্টিকেল, এটা একই রকম এই ধরনের কোয়েশ্চেন, অফ পার্টিকেল যার মাস m ইজ প্লেসড ইন আ 3-dimensional কিউবিক্যাল বক্স, এখানে 3-dimensional কিউবিক্যাল বক্স যার সাইড বলে দিয়েছে a, বলছে হোয়াট ইজ দ্য ডিজেনারেসি অফ ইটস এনার্জি লেভেল উইথ এনার্জি এত। দেখো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। তাহলে তোমাকে জানতে হবে কি 3-dimensional যে বক্স, সেই 3-dimensional বক্সের জন্য যে এনার্জি সেটা কত হয়। যেহেতু স্কোয়ার বক্স মানে কিউবিক্যাল বক্স বলে দিয়েছি, তার মানে সবার সাইড কি সেম, তাহলে তুমি এখানে লিখবে বেসিক্যালি nx² প্লাস ny² প্লাস nz² ইন্টু π² h² ডিভাইডেড বাই 2ma²। অনেক সময় কিন্তু সাইড এক বলে না, সাইড এক না হলে কি হতো, এই a² তুমি এখানে লিখতে পারতো না, তোমাকে লিখতে হতো কি nx² বাই a² প্লাস ny² বাই b² প্লাস nz² বাই c²। মানে মানে এক্স অ্যাক্সিসের জন্য সাইড বলে দিয়েছে সাপোজ a, ওয়াই অ্যাক্সিসের জন্য সাইড বলে দিয়েছে b, জেড অ্যাক্সিসের জন্য c, তাহলে তোমাকে সেইভাবে লিখতে হতো, কিন্তু সেরকম বলেনি, তাই আমরা এরকম লিখলাম, কোনো প্রবলেম নেই, ওকে। এবার দেখো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এইটুকুনির ভ্যালু ভালো করে তাকিয়ে দেখো 14 বলে দিয়েছে, তাই না, আর বাদ বাকি দেখো সবই সেম, তাহলে আমরা এইটুকুনি ইকুয়াল টু 14 বলতে পারি আমরা। সুতরাং nx² প্লাস ny² প্লাস nz² দ্যাট ইজ ইকুয়াল টু 14। তাহলে আমাকে n এর কোন কোন ভ্যালুর জন্য 14 আসবে সেটা আমাকে দেখতে হবে, সেটা কি আমরা বলবো কি ডিজেনারেসি, রাইট। মানে যতগুলো মানে অ্যাকচুয়ালি এনার্জিটা সেম হবে, ডিজেনারেসি মানে কি এনার্জি রিমেইন সেম, ক্লিয়ার, বাট ওয়েভ ফাংশন ডিফারেন্ট হবে, মানে একটা স্টেটকে আমরা অনেকগুলো স্টেটে ভাঙতে পারি, স্প্লিট করতে পারি, সেটাই কি বলি আমরা ডিজেনারেসি। তাহলে n এর কোন কোন ভ্যালুর জন্য দেখো 14 আসবে, এটা দেখো তুমি, তাহলে তুমি পুট করো এক এক করে এখানে nx ny nz। আচ্ছা n এর ভ্যালু যদি প্রথমে আমি
সেরকম লিখি 1 2 3, তাহলে 1 স্কোয়ার মানে কত 1, 2 স্কোয়ার মানে 4, আর 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 10 11 12 13 14, তাহলে মিলে গেল, এটা মানে 14 পাচ্ছি আমরা, তাহলে মিলে গেল রাইট। তাহলে এটা পসিবল, এই একটা স্টেট মানে এই একটা কম্বিনেশন পসিবল। আর একটা কম্বিনেশন তাহলে কী হতে পারে দেখো, এটা 1 করে দিই, এটা 3 করে দিই, এটা 2 করে দিই, তাহলে এটাও পসিবল, এটাও 14 দেবে, জাস্ট এদিক ওদিক করে দিলাম। এবার করে দিই এরকম, এটাকে 2 করি, এটাকে 1 করি, এটাকে 3 করি, এটাও পসিবল। একই রকমভাবে এটাকে 2 করলাম, এটাকে 3 করলাম, এটাকে 1 করলাম, এটাও কিন্তু 14 দেবে, পসিবল। এবার আবার উল্টো করে দিই, তাহলে এটা 3 করে দিই, এটাকে 2 করি, এটাকে 1 করি, এটাকে তাহলে 3 করি, এটাকে 1 করি, এটাকে 2 করি, তাহলে দেখো এই কটাই কিন্তু পসিবল রয়েছে। তাহলে কি কতগুলো হলো দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, তার মানে কি 6টা ডিজেনারেসি রয়েছে। সুতরাং নাম্বার অফ ডিজেনারেসি কত, সুতরাং 1 নম্বর, একদম খুবই সোজা প্রশ্ন তাই না। সুতরাং নাম্বার অফ ডিজেনারেসি দ্যাট ইজ ইকুয়াল টু, সেটাকে যদি জি দিয়ে লেখো তুমি, দ্যাট ইজ ইকুয়াল টু কত 6, তাহলে 6 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এখানে ইন্টিজারে এক্সপ্রেস করতে বলে ইন্টিজারে আসবে ভাই, তাহলে 6 হবে রাইট। সুতরাং 6 তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো। এই কোশ্চেন কিন্তু তোমার শুধুমাত্র জ্যাম নয়, নেট গেট জেস্ট সবেতে ইম্পর্টেন্ট, বার্ক বিআরসি সেটা তো ইম্পর্টেন্ট, এ ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। মানে বেসিক্যালি এগুলো এই কোশ্চেনটা কি ওই দিক থেকেই নেওয়া হয়ে থাকে, তাই নয় কি। মানে তুমি যদি সমস্ত প্রিভিয়াস ইয়ার যদি তুমি ঘাটো, তাহলে তুমি বুঝতে পারবে যে এদিক ওদিক থেকে কোশ্চেন না হচ্ছে, এদিক ওদিক থেকে কোশ্চেন না হচ্ছে, এটা হয়তো নেটের কোনো একটা কোশ্চেন। এটা ক্লিয়ার। তার মানে কি তুমি যদি সমস্ত প্রিভিয়াস ইয়ার যদি ভালো করে যাও, তাহলে তোমাকে জ্যাম থেকে মানে জ্যাম ক্লিয়ার করা থেকে কেউ আটকাতে পারবে না, ভালো র্যাঙ্ক হতে বাধ্য হবে রাইট। মানে সমস্ত প্রিভিয়াসের ঘাটতে শুরু করো, তাহলে তুমি বুঝতে পারবে কোন ধরনের কোশ্চেন আসে সাধারণত, কোন ধরনের মানে কোন কোন টপিক থেকে কোশ্চেন করা হয়। এই কনসেপ্টগুলো যদি তোমার ডেভেলপ হয়ে যায়, তাহলে তুমি প্রবলেম করতে পারবে, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তুমি যদি বুঝতে পারো, এবং আন্দাফান্দা পড়লে কিন্তু হবে না। মানে তুমি পড়ে যাচ্ছ এদিক ওদিক থেকে, এটা পড়ে যাচ্ছ এটা পড়ে যাচ্ছ, তাহলে হবে না। তাহলে তুমি বুঝতে পারবেন যে কোন ধরনের প্রশ্ন আসে, মানে যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো দেখা গেলো পড়া হলো না, তাহলে কিন্তু হবে না। তার জন্য প্রিভিয়াস ইয়ার করতে হবে। প্রিভিয়াস ইয়ার করলে তুমি বুঝতে পারবে যে কোন ধরনের কোশ্চেন একদম মানে আসেই, ওই দিক থেকে মানে জিজ্ঞাসা করা হয়েই থাকে। তো তার জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো করা রাইট, এবং আদার্স প্রিভিয়াস ইয়ারগুলো করা শুরু করতে হবে রাইট। তো এই ছিল আজকের ব্যাপার স্যাপার, আশা করি বোঝাতে পারলাম। কোনো অসুবিধা হলে আমাকে বলো। সো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।